অখণ্ড বাংলার যে স্বপ্ন, এটা নিছক একটা স্বপ্ন, যেগুলো ইতিহাসবিদ এবং গবেষকদের কিছু কল্পনা মাত্র। বাস্তবতা আসলে অনেক দূরে। বিভাজন অনেক সুদূর প্রসারী। কিছু কারণ, বাংলা ভাগ, দেশ ভাগ তার ফলাফল মাত্র। যে অবাস্তব অসম্ভব কল্পনা তারা করেছেন, তাতে তাদের উদ্দেশ্য স্পষ্ট পরিষ্কার। অখণ্ড বাংলার ব্যর্থতার দায় যদি তারা মুসলিম লীগের প্রতি চাপাতে পারেন, যদি তারা জিন্নার প্রতি চাপাতে পারেন, যদি লাহোর প্রস্তাবের খতনার প্রতি চাপাতে পারেন, তাহলে হিন্দু মহাসভা কংগ্রেসের যে দায় সেটা বিলোপ হয়ে যায় এবং তাতে পরিণামেই পাকিস্তান আন্দোলনের যে সিগনিফিকেন্ট যে ইন্টেলিজেন্সশিপ, যে এজেন্সি, সেটা খারিজ হয় এবং খারিজ হয় মুসলমানদের রাজনৈতিক কর্তাসত্তা। আল্লাহর হাকিমিয়াত কবুল করেই পাকিস্তান হয়েছে, আল্লাহর হাকিমিয়াত কবুল না করে নয়। ফলশ্রুতিতে তারা মুসলমানদের যে অন্টোলজি, এই অন্টোলজিকে তারা অস্বীকার করতে পারেন। অস্বীকার করতে পারেন পাকিস্তান আন্দোলনকে, অস্বীকার করতে পারেন মুসলিম লীগের পক্ষে যারা নিরলস কাজ করেছেন, এবং স্পেশালি জিন্নার কৃতিত্বকে তারা খাটো করতে পারেন। যদি কেউ একজন কৃতিত্ব খাটো করতে চায়, তাহলে তাকে এমন সব বিষয়ের অবতারণা করতে হবে যেগুলো দিয়ে আসলে ইতিহাসকে তারা মুছে ফেলতে পারার একটা চেষ্টা করতে পারেন, কিন্তু এই চেষ্টা আসলে কখনোই কাজে দেয়নি এবং কাজে দিবেও না, এবং এগুলো নিছক একটা প্রচারণা মাত্র। আসসালামু আলাইকুম সবাইকে। আহ আজকের এই ঘরোয়া ছোট্ট আলোচনাটি আহ, যে দু চারজন করে আমাদের সাথে শরিক হয়েছেন, তাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমাদের আজকের আলাপের মূল বিষয়বস্তু হচ্ছে পাকিস্তান আন্দোলন এবং আহ, ওই সময়কার স্বাধীন বাংলার বা অখণ্ড বাংলার সম্ভাবনা প্রস্তাবনা নিয়ে। তো আমরা পাকিস্তান আন্দোলনের সময়কার অখণ্ড বাংলার দিকে যাওয়ার আগে এর প্রাথমিক কিছু প্রস্তাবনার দিকে একটু নজর দিতে চাই। তো আমরা যখন এই সম্পর্কিত ঐতিহাসিক বিবরণীগুলো, ডিসকোর্স গুলো যখন জানা শুরু করলাম, তখন আমাদের সামনে একটা প্রাথমিক ইতিহাস সামনে ছিল, যেটা একদম দীর্ঘ সময় ধরে যে ইতিহাস, যে ন্যারেটিভ আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে জিন্নাহ এবং মুসলিম লীগ হচ্ছে আহ অবিভক্ত ভারতকে বিভক্ত করার জন্য দায়ী। এবং এই ইতিহাসটা চর্চা হয়েছে দীর্ঘকাল ধরে। আয়েশা জালালের পরে সম্ভবত যশবন্ত সিং, তিনি প্রথম এই ইতিহাসকে সরাসরি চ্যালেঞ্জ করার একটা প্রয়াস পেলেন, এবং তার রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড, উনি বিজেপির মন্ত্রী ছিলেন আপনারা জানেন, তার কারণেই এটাকে আবার বিজেপি বনাম কংগ্রেসের দ্বৈরথ হিসাবে চালিয়ে দেওয়ার একটা চেষ্টাও হয়েছে। কিন্তু যশবন্ত সিং তার বইতে দেশভাগের জন্য জিন্নাকে তো দায়ী করেনি, বরঞ্চ অপরাপর যে শক্তি, রাজনৈতিক ব্যর্থতা, সেগুলোকে উনি নতুন করে মূল্যায়ন করা, নতুন করে আলোকিত করার প্রয়াস পেয়েছেন, এবং তার পরিণাম তাকে ব্যক্তিগতভাবেও দিতে হয়েছে। এর পরের দিকে বর্তমান সময়ে এসে আমরা আবার পাকিস্তান আন্দোলনের প্রস্তাবনার একটা নতুন একটা ইতিহাসের মুখোমুখি। এখন যে কথাটি বলবো সেটা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন না। সেটা হচ্ছে, এখন একটা নতুন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী পাঠক, ইতিহাসবিদ, গবেষক, তারা দাঁড় করানোর চেষ্টা করছেন যে অর্থনৈতিক গোষ্ঠীগুলো, বিড়লা, গোয়েঙ্কা, ইস্পাহানি,
এরাই মূলত দেশভাগের পিছনে প্রধান অনুঘটক বা প্রধান দায়ী। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই ব্যবসায়িক গোষ্ঠীগুলো অখণ্ড বাংলার ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করেছেন, কিন্তু তার প্রভাব আসলে খুবই সামান্য এবং খুবই সীমিত। তো কেন কেন তাহলে আজকে এই সময়ে এসে নতুন করে অর্থনৈতিক গোষ্ঠীগুলোকেই বাংলা ভাগের জন্য এবং দেশ ভাগের জন্য নতুন করে দায়ী করা হয়? এর পিছনের কারণটা আসলে খুব অস্পষ্ট নয় এবং খুব অজানাও নয়। যদি এই অর্থনৈতিক গোষ্ঠীগুলোকেই পাকিস্তান আন্দোলনের সফলতার জন্য দায়ী করা হয় এবং যদি সেই দায়টা যদি তাদের উপরে চাপানো যায়, তাহলে কংগ্রেস, হিন্দু মহাসভা এদের যে ব্যর্থতা, এদের যে পশ্চাৎপসারতা এবং এদের যে একগুঁয়েমি এবং এদের যে দায়, সেটাকে খুব ভালোভাবেই একটা মাটি চাপা দেওয়া যায় এবং সেটাকে ভালোভাবেই খারিজ করা যায়। তাহলে সমস্যাটা মিটে গেল। জিন্নাও আর মহান থাকলেন না, পাকিস্তান আন্দোলনও আর কোনো সিগনিফিকেন্ট মুভমেন্ট বলে আর বিবেচনা করার সুযোগ থাকলো না, এবং পার পেয়ে গেলেন কংগ্রেস, গান্ধী, প্যাটেল, নেহেরু মহাসভা ইত্যাদি সকল ব্যক্তিবর্গ এবং গোষ্ঠী বা রাজনৈতিক দলগুলো। তো পাকিস্তান আন্দোলনের প্রস্তাবনার শুরুতেই আমরা একটা বিষয়ের দিকে নজর ফেরাবো একটু এখন, লাহোর প্রস্তাব। প্রথম একটা কথা মনে করিয়ে দিই যে লাহোর প্রস্তাবকে আমরা অনেক বাংলাদেশের অনেক ইতিহাসবিদও আমরা দেখেছি যে তারা খুব ভুলভাবে পাকিস্তান আন্দোলনের সাথে লাহোর প্রস্তাবকে গুলিয়ে ফেলছেন, যেটা হতাশাজনক। আসলে কোনোভাবেই লাহোর প্রস্তাবে দেশভাগের মতো কোনো কিছুই ছিল না। যেটা ছিল আত্মনিয়ন্ত্রণমূলক প্রস্তাবনা, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং অনেকেই করেছেন। লাহোর প্রস্তাব কখনোই দেশভাগ এর প্রস্তাব ছিল না, পাকিস্তান আন্দোলন তো নয়। 46-এ যখন স্টেট স্টেটস এর বদলে যখন স্টেট করা হলো, তখনকার পরিস্থিতি কিন্তু অনেক বদলে গিয়েছে। তো যারা অখণ্ড বাংলার কথা বলেন এবং সর্বভারতীয় প্রেক্ষাপটে অখণ্ড বাংলার দাবি করেন, এবং অনেকে একটা বিষয় মানে মনে করে, খুব আফসোস করেন যে ওই সময় হয়তো যদি স্বাধীন পূর্ব পাকিস্তান বা স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন পূর্ব বাংলা যদি গঠিত হতো, তাহলে হয়তো সেটা রূপ লাভ করতো, এবং এই জন্যও তারা জিন্নাকে দায়ী করেন, যেহেতু জিন্না লাহোর প্রস্তাবের খতনা করে দিয়েছেন। এস শব্দ রাষ্ট্রদ্বয় থেকে রাষ্ট্র, এই রূপান্তরের মাধ্যমে জিন্নাই যে এই ঘটনাটা করেছেন, সেজন্য জিন্নাকে তারা প্রবলভাবে দায়ী করেন, এবং এটা আমাদের বাংলাদেশি বর্তমানের ইতিহাসবিদ এবং ভারতীয় ইতিহাসবিদরাও এটা দায়ী করে থাকেন। কিন্তু ঘটনা হচ্ছে অন্য। আমি তৎকালীন পূর্ব বাংলার সামরিক বেসামরিক সক্ষমতার দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করবে। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা দেখবেন যে 1946 সালের সময়কার বেসামরিক প্রশাসনে মাত্র 2জন বাঙালি আইসিএস ছিলেন। আমি তাদের নাম বলছি। একজন হচ্ছেন নুরুন নবী এবং মিস্টার মোরশেদ। দুজনেই ছিলেন নমিনেটেড আইসিএস অফিসার। এর মধ্যে মাত্র একজন, নুরুন নবী সাহেব, বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন অপশন দেওয়ার মাধ্যমে, এবং মোরশেদ সাহেব পশ্চিমবঙ্গেই রয়ে যান। পূর্ব বাংলার 19টি জেলা এবং 60 থেকে 68টি সাব ডিভিশনে অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলবার মতো যোগ্য লোক এর প্রবল অভাব। ডেপুটি এবং সাব ডেপুটি মিলিয়ে তখন 20 জনের বেশি অফিসার ছিলেন না। এমন একটা অবস্থায় স্বাধীন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা আমরা যে নামেই ডাকি না কেন, তার প্রশাসন যন্ত্র গড়ে তোলা সম্পূর্ণ অসম্ভব এবং একটা অবাস্তব পরিকল্পনা ছাড়া কিছুই নয়। এবার যদি আপনি একটু আমরা যদি একটু সামরিক সক্ষমতার দিকে যদি একটু তাকাই, সব মিলিয়ে ওই সময়ে মাত্র 5 জন
আমি আবারও বলছি, মাত্র 5 জন কিংস কমিশন অফিসার ছিলেন এবং 50 থেকে 60 জন ছিলেন জেসিও এবং সদুয়েক সিপাহী আমাদের হাতে ছিল। এইরকম সামান্য সামরিক সক্ষমতা নিয়ে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান কতদিন টিকে থাকতো ভারতের মতো একটা পরাক্রমশালী রাষ্ট্রের পেটের ভিতরে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সারেজ, এবার আমরা ফিরবো একটু যোগাযোগ ব্যবস্থার দিকে। যোগাযোগ ব্যবস্থার দিকে একটু আমরা চোখ তাকাতে চাই, চোখ ফিরাতে চাই। সেটা হচ্ছে রেল যোগাযোগ এবং নৌ পরিবহন ব্যবস্থার জন্য যে পরিমাণ কারিগরি দক্ষ লোক, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ারদের দরকার হয়, তা পূর্ব বাংলার মানুষদের মধ্যে ছিল খুবই অপ্রতুল। এটা অসম্ভব যে আপনি অপর্যাপ্ত কারিগর, প্রকৌশলী ছাড়া একটা রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থাকে আপনি দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখতে পারবেন। যদি 47 সালে পূর্ব পাকিস্তান পাকিস্তানের সাথে অ্যাফিলিয়েটেড না হতো, তাহলে কখনোই উড়িষ্যা, পশ্চিমবাংলা, মধ্যপ্রদেশ, বিহার, এখান থেকে প্রচুর পরিমাণ যারা এখানে হিজরত করেছিলেন, চলে এসেছিলেন, তাদের সাহায্য সহযোগিতা ছাড়া বর্তমান বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা, নৌ পরিবহন ব্যবস্থা কোনো কিছুই টিকিয়ে রাখা একটা অসম্ভব ছিল। মূলত পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার কারণেই যে সমস্ত শরণার্থী, মুহাজির যারা এপারে পাড়ি জমিয়েছিলেন, তাদের কারণেই বাংলাদেশের নৌ পরিবহন এবং রেল যোগাযোগ ব্যবস্থাটা চালু রাখা সম্ভব হয়েছিল। সবশেষে ওই সময়কার সক্ষমতার মধ্যে সবশেষে বলবো পুলিশের অবস্থা। 19টি জেলায় পুলিশ প্রশাসন গড়ে তুলতে হলে কমপক্ষে 500-700 অফিসার এবং কমপক্ষে 8-9 হাজার প্রশিক্ষণপ্রাপ্ত কনস্টেবল দরকার ছিল। অথচ ওই সময়ে পূর্ব বাংলা হাতে মাত্র 300-400 কনস্টেবল এবং শখানেকেরও কম, আমার সংখ্যাটা স্পষ্ট মনে নেই, কিন্তু সংখ্যাটা কোনোভাবেই 100-র বেশি নয়, মাত্র অফিসার ছিলেন। 100-রও কম পুলিশ অফিসার এবং 300-400 সিপাহী দিয়ে আপনি পূর্ব পাকিস্তানের মতো একটি জনবহুল দেশের পুলিশ ব্যবস্থা, শৃঙ্খলা আপনি বজায় রাখতে পারতেন কিনা, সেটা আসলে উত্তর দেওয়ার জন্য খুব বেশি বিশেষজ্ঞ হওয়ার আমাদের প্রয়োজন নাই। আমার মনে হয় জিন্না সাহেব খণ্ডিত স্বাধীন পূর্ব পাকিস্তান ভবিষ্যতে যে সমস্ত সমস্যার মুখোমুখি হবে তা বুঝতে পেরেছিলেন বলেই পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানকে জুড়ে দেওয়ার একটা প্রয়াস উনি চালিয়েছিলেন এবং উনি তাতে সফল হয়েছেন বলেই আমার মনে হয়। জিন্না সাহেবের এই সিদ্ধান্ত এবং ধারণা যে সঠিক ছিল, পরবর্তীকালের বেশ কিছু রাজনৈতিক ঘটনা থেকে আমরা সেগুলোর প্রমাণ পাই। ভারত যখন বিভিন্ন অজুহাতে জুনাগড়, মান্দাভার, হায়দ্রাবাদ দখল করে নিচ্ছিল, তখন জিন্নার পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের সাথে জুড়ে নেওয়ার যে ফয়সালা, তার যৌক্তিকতা প্রতিষ্ঠিত হয়ে যায়। যদি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে যোগ না দিতেন, পশ্চিম পাকিস্তান শত ইচ্ছা থাকলেও পূর্ব পাকিস্তানে ভারতের কোনো সামরিক অভিযানকে তারা রুখতে পারতেন না। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে কোনো সামরিক সহায়তাও দিতে পারতেন না এবং সেটা অসম্ভব ছিল। আমরা তো দেখতেই পেয়েছি যে পশ্চিম পাকিস্তান বা স্বাধীন পাকিস্তান হায়দ্রাবাদ বা কাশ্মীরকেও সেইভাবে সহায়তা দিতে পারেননি। কাশ্মীরের 2/3 ভারত দখল করে নিয়েছিল। হায়দ্রাবাদকে সহায়তা দিতে পারেননি, জুনাগড়কে রক্ষা করতে পারেনি। কারণ একটা স্বাধীন রাষ্ট্র তো অন্য একটা রাষ্ট্র বা প্রিন্সলি স্টেটের মধ্যে এভাবে হস্তক্ষেপ করতে পারেন না, যেখানে ভারতের পেটের ভিতরেই তারা ছিলেন। তো এই হচ্ছে তৎকালীন পূর্ব বাংলার বেসামরিক, সামরিক, পুলিশ এবং প্রশাসনের সামগ্রিক চিত্র।
আমরা সহজেই উপলব্ধি করতে পারি এইটা দিয়ে আমরা কতদিন ভারতের মতো একটা প্রবল প্রভাবশালী রাষ্ট্রের ভিতরে, এটার ভিতরে আমরা কতদিন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারতাম। এরপরে আমরা একটুখানি অর্থনৈতিক কারণের দিকে একটু নজর ফিরাতে চাই। আপনারা খেয়াল করেন, আমার কথা কি শোনা যাচ্ছে? যদি কেউ একজন একটু বা হ্যাঁ ক্লিয়ার ভাই, কিনা, জি মানে ভাই, কথা শোনা স্পষ্ট। যাচ্ছে। ভাই, এর ভিতরে একজন একটা ছোট প্রশ্ন আচ্ছা করছে যে আপনি রিসেন্টলি হায়দ্রাবাদ আর জুনাগড়ের নামটা বদলে এর সাথে আর একটা নাম বলছেন, সেটা একটু রিপিট করতে বললাম বলছি। আচ্ছা, এই অনেকগুলো রাজ্যই তো প্রিন্সলি স্টেট ছিল, প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 500-র মতো প্রিন্সলি স্টেট ছিল। এদেরকে বাংলায় আমরা বলি আর করদ রাজ্য আর কি। তো আমি যে নামটা নিয়েছিলাম এটা হচ্ছে মান্দাভার আর কি। হ্যাঁ, মান্দাভার, ভূপাল আছে তার ভিতরে। হ্যাঁ, আরো অনেক ছোট বড় রাজ্য আহ ইন্ডিয়ার পেটের ভিতরেই ছিল। এবং আমি এটাও মনে করিয়ে দিতে চাই যে পাকিস্তানিরাও এরকম ছোটখাটো কয়েকটা প্রিন্সলি স্টেটকে নিজেদের মধ্যে আত্মীকরণ করেছিল। প্রশ্নকর্তাকে ধন্যবাদ। আমরা এবার আহ, এই অর্থনৈতিক যে কারণ, আমি বলেছিলাম যে পাকিস্তান প্রস্তাবনার যে নতুন একটা রূপ, হুম, নতুন একটা প্রস্তাবনার মুখোমুখি আমরা হচ্ছি, যে অর্থনৈতিক কারণগুলোই মুখ্য। আমি এবার এই অর্থনৈতিক কারণগুলোকে একটু সামান্য পরিসরে ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। 1942 সালেই জিডি বিড়লা, তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত মহাদেব দেশাইয়ের কাছে উনি স্বীকার করেছিলেন যে তিনি বাংলা ভাগের একজন সমর্থক এবং উনি বাংলা ভাগ করার জন্য সম্ভব সকল রকম সহায়তা দানে উনি প্রস্তুত। বিড়লা, গোয়েঙ্কা সহ সকল ধনিক হিন্দু ব্যবসায়ী দেশ বিভাগের জন্য তারা দরখাস্ত পর্যন্ত দিয়েছেন। 43-এর দুর্ভিক্ষের সময়, 43-এর দুর্ভিক্ষের সময় যে হিন্দুরা, 43-এর দুর্ভিক্ষের পরে হিন্দু বণিক ব্যবসায়ীরা পূর্ব বাংলার যে পাটের বাজার, সেদিক থেকে তারা মুখ ফিরিয়ে পুঁজির একটা স্থানান্তর তারা করতে শুরু করলেন। 43-এর দুর্ভিক্ষের পরে পূর্ব বাংলার যে ব্যবসায়িক যে বাজার, এই বাজারটার প্রতি তাদের আর ব্যাপক নজর বা দৃষ্টি রইল না। তারা তাদের এই যে পুঁজি, ব্যবসায়িক পুঁজিকে তারা সর্বভারতীয় প্রেক্ষাপটে, যে সর্বভারতীয় প্রেক্ষাপটটা তারা ভেবে রেখেছেন, সেখানে সেই পুঁজির স্থানান্তর তারা ততদিনে শুরু করে দিয়েছেন। যদিও হাসান ইস্পাহানি লীগের একজন বড় স্পন্সর, কিন্তু শুধুমাত্র পাট উৎপাদন এলাকা যেটা পূর্ব বাংলা, সেই এলাকা দিয়ে তো আর ওনার কিছু হবে না। পাট, কাঁচা পাটকে পণ্যে রূপান্তরিত করার সবগুলো মিল কারখানা, সেগুলো আহ, সবই কলকাতায়, শুধুমাত্র একটি ছিল পূর্ব বাংলায়। তো এই বিড়লা গোয়েঙ্কারা, আমরা আর একটু যদি আমি বলি, বিড়লা গোয়েঙ্কাদের আর একটা বিষয় আমরা বলি, তারা আহ কংগ্রেসের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায়ে তারা উপস্থিত থাকতেন এবং দেশভাগের জন্য তারা যে পরিমাণ প্রভাব বিস্তার করার, সেগুলো তারা করতেন। আমরা এই অর্থনৈতিক কারণের সাথে আর একটা বিষয়কে আমি যোগ করে দিতে চাই। 43-এর দুর্ভিক্ষের জন্য যে লোকটাকে কলকাতার ধনিক শ্রেণী, উচ্চ শ্রেণী এবং তাদের মিডিয়া মোগলরা দায়ী করে থাকেন, তিনি হচ্ছেন জনাব সোহরাওয়ার্দী সাহেব। তো সোহরাওয়ার্দী সাহেব যখন কিনা তিনি আহ সরকার গঠন করলেন, সেই তারা সমস্বরে তখন বলা শুরু করলেন যে সোহরাওয়ার্দীকে তারা 43-এর দুর্ভিক্ষের জন্য দায়ী করে থাকেন, সেই লোকটি প্রধানমন্ত্রী। তখন সোহরাওয়ার্দী সাহেব ঠিক একই সময় একটা ভুল করে বসলেন। মন্ত্রিসভায়
হিন্দু এবং মুসলমান মন্ত্রিসভার যে একটা সমতা আমরা ইতিপূর্বে দেখেছি, হক শ্যামা মন্ত্রিসভায় আমরা দেখেছি, সোহরাওয়ার্দী সাহেব সেখান থেকে একটু সরে গেলেন। উনি সম্ভবত একটা ভুলই করে বসলেন। উনি হিন্দুদের থেকে মাত্র 3 জন মন্ত্রিসভায় স্থান দিলেন এবং তার উপরে একটা কাটা ঘায়ে নুনের ছিটার মতো উনি দিয়ে দিলেন। সম্ভবত উনি সেখান থেকে 3 জন মন্ত্রিসভা সদস্য যে হিন্দুদের থেকে নিলেন, তার মধ্যে উনি 2 জন নিলেন আবার তফসিলি সম্প্রদায়ের, মানে উচ্চ বর্ণের থেকে মাত্র 1 জন মন্ত্রী উনি ওনার মন্ত্রিসভায় উনি রাখলেন। আমি যদি আপনাদেরকে একটু তথ্য দেই, কিছু ইনফরমেশন যদি আমি দেই আপনাদেরকে, যে এখানে জনাব সোহরাওয়ার্দী সাহেব যখন নতুন করে প্রধানমন্ত্রী আসনে উনি আসীন হচ্ছেন, তখন সেখানকার মিডিয়াগুলো ওনার ভাবে, মিডিয়াগুলো নয় শুধুমাত্র, সমস্ত সংগঠন একত্রে বাংলা ভাগ করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। মিউনিসিপাল কমিশনার, ইউনিয়ন বোর্ড, জমিদার অ্যাসোসিয়েশন, অনেকগুলো ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি একটি বয়েজ লাইব্রেরি, আমার নাম মনে পড়েছে, আমি জয়ার বইতে পড়েছিলাম, সেটা হচ্ছে এন্টলি বয়েজ লাইব্রেরি। এরা প্রচুর পরিমাণে আবেদনপত্র ওনারা পাঠাতে শুরু করেন কংগ্রেস কর্তৃপক্ষ বরাবরে। বাংলা ভাগের যে যৌথ আন্দোলন, কংগ্রেস স্পষ্টতই ছিল তার অধিকতর অগ্রণী অংশীদার। 46-এর নির্বাচনী ফলাফল আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নির্দেশনা দেয়। সেটা হচ্ছে 46-এর ইলেকশনে হিন্দু মহাসভা মাত্র একটি আসন লাভ করে, তাও সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় কোটার একটি আসন, যেটা কিনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লাভ করেছিলেন, তাও বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো হিন্দু মহাসভা থেকে, যেখানে এর পূর্ববর্তী ইলেকশনে হিন্দু মহাসভা বেশ ভালোই কিছু আসন পেয়েছিল, সেখানে 46 সালে হিন্দু মহাসভার কি একটা অধপতন হয়ে গেল, অথবা উচ্চবর্ণীয় হিন্দু সমাজ বা হিন্দু সমাজ কি হিন্দু মহাসভার থেকে মুখ ফিরিয়ে নিল? ব্যাপারটা মোটেও এমন না। ব্যাপারটা হচ্ছে এমন যে হিন্দু মহাসভা অনুসরণ করত এবং কংগ্রেস সেটাকে নেতৃত্ব দিত। হিন্দু সমাজ তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং তারা যে খণ্ডিত বাংলা চেয়েছিলেন, সেই খণ্ডিত বাংলা লাভ করার জন্য তারা কংগ্রেসকেই তাদের কাণ্ডারি হিসেবে বেছে নিয়েছিলেন। যার ফলে সমস্ত ভোটের রাজনীতি সবকিছুই কংগ্রেসের হাতে চলে যায় এবং কংগ্রেস পূর্ববর্তী নির্বাচনের থেকে 46 নির্বাচনে বেশ ভালো একটা ফল লাভ করে। কংগ্রেস নেতৃত্ব দিতে থাকে এবং মহাসভা সেটাকে অনুসরণ করতে থাকে। আমরা এমনও দেখেছি যে পরবর্তীকালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যারা অনুসারী, তারা কংগ্রেস মন্ত্রিসভায় তাকে প্রবেশ করার জন্য চাপ দিচ্ছেন, কংগ্রেসের সাথে কোয়ালিশন করার জন্য চাপ দিচ্ছেন, কিন্তু কংগ্রেসের অধীনে থাকতে হবে বিধায় হয়তো বা উনি তাতে রাজি হচ্ছেন না। অর্থনৈতিক প্রস্তাবনার ফাঁকে আমি এবার আরেকটু অর্থনীতির সাথে সম্পর্কিত কিন্তু ভূমি এবং রাজস্বর দিকে একটু চোখ ফিরাতে চাই। তাই ভূমি এবং রাজস্ব ব্যবস্থাটা বাংলা ভাগের ক্ষেত্রে একটা বড় জায়গা জুড়ে ছিল। গ্রাম অঞ্চলের যারা কৃষক, তারা প্রজা পার্টি এবং মুসলিম লীগের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিভেদ তৈরি করেনি। তারা শ্রেণীগত, অর্থনৈতিক শ্রেণীগত একটা বিভেদ তৈরি করেছে, যা সরাসরি ভূমি এবং রাজস্ব ব্যবস্থার সাথে সম্পর্কিত। এতে প্রমাণিত হয় শুধুমাত্র সম্প্রদায়গত কারণেই নয় বা হিন্দু মুসলিম সমস্যার কারণেই নয়, পূর্ব বাংলার মুসলমান সম্প্রদায় অর্থনৈতিক কারণেই আগে থেকেই একটি ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিল। আমি আপনাদেরকে একটা নমুনা দিব। 36 সালের নির্বাচনে যখন হক সাহেব
পটুয়াখালী থেকে নাজিমুদ্দিনকে যখন চ্যালেঞ্জ করে বসতেন ইলেকশন করার জন্য, তখন নাজিমুদ্দিন সেখানে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে হক সাহেবের কাছে উনি হেরে যান। এবং হক সাহেব বিজয়ের উল্লাস উনি এটাও বলে ফেলেন যে কৃষকদের দাবি পূরণে যদি ওনার সরকার ব্যর্থ হয়, তাহলে আমি রাইটার্স বিল্ডিং কে লাল দিঘিতে নিক্ষেপ করব। বাংলায় হিন্দু মুসলমান সমস্যার ক্ষেত্রে ভূমি সংক্রান্ত বিষয়, আমি আবারও বলছি, বাংলায় হিন্দু মুসলমান সমস্যার ক্ষেত্রে ভূমি সংক্রান্ত বিষয় যুক্ত না হলে বাংলা বিভাগের রাজনীতি ফলপ্রসূ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এবং এই বাংলা বিভাগের রাজনীতি একটা মিশ্র জাতীয়তাবাদী ধারায় সম্ভবত সেটা ভেসেই যেত। পূর্ব বাংলায় হক নাজিমুদ্দিনের নির্বাচনী লড়াই আরেকটি বিষয়ের প্রতি আমাদের দৃষ্টিপাত করায়, সেটা হচ্ছে মুসলমান কৃষক শ্রেণীর মধ্যে সাম্প্রদায়িকতাটা বিদ্যমান, এইটি একটি ভুল ধারণা বলে প্রমাণিত হয়। আমরা এরপরে দেখব যে 1946 সালের যে ইলেকশন, সেই ইলেকশনে যখন নাজিমুদ্দিন হেরে যান, সরওয়ার্দী সাহেব কলকাতাতে উনি দুটি আসনে জিতেছিলেন, তখন সরওয়ার্দী সাহেব নাজিমুদ্দিনকে তার একটি আসন ছেড়ে দেন এবং সেখান থেকে তিনি তাকে জিতিয়ে আনেন। কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, মাঝে মাঝে একটু মানে সাড়া দিতে হবে, নইলে আসলে আমি তো আসলে অভ্যস্ত না। নন একাডেমিক মানুষদের কিছু সমস্যা আছে আর কি। হ্যাঁ, আমি তো নন একাডেমিক একজন মানুষ, আমার একটু সমস্যা আছে। আমি হয়তো অত ভালো বলতেও পারবো না, বলার অভ্যাসও আমার নেই, পড়ানোর অভ্যাস নেই, হ্যাঁ, ইত্যাদি আর কি। তো যা হোক, ভূমি রাজস্ব ব্যবস্থার সাথে সম্পর্কিত যে ভোটের রাজনীতি, তার আমি একটা নমুনা দিচ্ছি এখানে। কৃষক প্রজা পার্টি মুসলিম ভোটের 31% ভোট পাওয়ার পরেও সার্বিক নির্বাচনী ফলাফলে সে আসন পেয়েছে 36টি। অথচ মুসলিম লীগ মুসলমান ভোটের মাত্র 27%, মানে কৃষক প্রজা পার্টির থেকেও 4% কম ভোট পেয়েও সে 39টি আসন লাভ করে। শহরাঞ্চলে যেখানে মুসলিম লীগের জমিদার এবং মুসলিম লীগের ভূস্বামীদের বেশ প্রবল প্রতিপত্তি ছিল, সেইখানে তারা বেশ ভালো ফলাফল করে। শুধুমাত্র ঢাকা জেলাতেই তারা 9টি আসন লাভ করে, ঢাকা জেলাতেই তারা। এবং লক্ষণীয় যে যে প্রান্তিক পর্যায়গুলো, যেগুলো শহরের একেবারেই বাইরা, সেখানে কৃষক প্রজা পার্টি বেশ ভালো ফল করে। প্রসঙ্গত টিপেরা কৃষক সমিতি নির্বাচনী ফলাফলটা আমি উল্লেখ করতে চাই, সেখানেও তারা একই রকম একটা ফলাফল লাভ করে। আসলে ভূমি রাজস্ব ব্যবস্থার সাথে যে রাজনীতির যে একটা মানে একটা বৈপরীত্য, এটা আমরা লক্ষ্য করি। এখানে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই, যেটা আমাদের বর্তমান সময়কার অনেক পশ্চিমবঙ্গের ঐতিহাসিকবিদরা আমাদেরকে এটা আরোপ করতে থাকেন যে মুসলিমদের সাম্প্রদায়িকতাই বাংলা ভাগ ডেকে এনেছে। ভূমি রাজস্ব ব্যবস্থাপনা এবং বাংলার মুসলমান কৃষকদের ভোটের রাজনীতিতে সাড়া দেওয়ার এই দৃশ্যপট আমাদেরকে এটা ভাবতে বাধ্য করবে যে মুসলমানরা সম্প্রদায়গত কারণে নয়, অর্থনৈতিকগত কারণেই আগে থেকেই একটা ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিল। এখন আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে প্রসঙ্গত আমি এখন এই সর্বভারতীয় রাজনৈতিক যে পরিস্থিতি, তার ফলাফল হলো বাংলা ভাগ। অর্থনৈতিক কারণে এখানে মুখ্য নয়, আগে থেকেই প্রস্তুত হওয়া যে ক্ষেত্র এবং ব্যবসায়িকদের ভূমিকা আমরা সেখানে লক্ষ্য করব, কিন্তু সেটা অনুঘটক মাত্র, কারণ নয়। 1936 সালে যে নির্বাচন, সেখানে যুক্তপ্রদেশে
জমিয়তে উলামায়ে হিন্দের মধ্যস্থতায় মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যকার একটি যৌথ নির্বাচন হলো এবং একটা গোপন সমঝোতা হলো যে সেখানে যদি ক্ষমতায় আসা হয় তাহলে মুসলিম লীগকে মন্ত্রিসভায় অংশীদার করা হবে, এরকম একটা ওয়াদা দেয়া হলো। এবং এটা কংগ্রেস, মুসলিম লীগের হাইকমান্ড সবাই এটা জানতেন। যুক্তপ্রদেশে ফলাফলে দেখা গেল যে 54টি মুসলিম আসনের মধ্যে 26টিতেই মুসলিম লীগ তারা জিততে সমর্থ হয়েছেন। কিন্তু যখন নির্বাচনের ফল বের হলো এবং কংগ্রেস দেখলো যে যুক্তপ্রদেশ সহ আরো 4টি এলাকায় তারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তখন কংগ্রেস তাদের পূর্ববর্তী যে সমঝোতা সেই মনোভাব তারা সম্পূর্ণ বদলে ফেললো এবং জমিয়তের মাধ্যমে লীগের সাথে কৃত সকল ওয়াদার কথা তারা একদম বেমালুম ভুলে গেল এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুসলমানদেরকে এবং মুসলিম লীগকে তারা উপেক্ষা করবে এবং মুসলিম লীগের যে নেতৃবৃন্দ তাদেরকে তারা ম্রিয়মাণ করে ফেলবে। এই সংকটময় মুহূর্তে জমিয়তের কতক সদস্য কিছু ঘৃণ্য ভূমিকা পালন করেন। বস্তুত এই সময় থেকেই জমিয়তে উলামায়ে হিন্দ আসলে একটা বড় রকম দুভাগে বিভক্ত হয়ে যায়। যুক্তপ্রদেশের দুজন মৌলবী মৌলানা হাফিজুর রহমান এবং মৌলানা বশির আহমেদ মৌলানা হোসেন আহমেদ মাদানির সাথে ষড়যন্ত্র করে অন্য দুজন জমিয়ত কর্মকর্তাকে বহিষ্কার করা তৎপরতা শুরু করেন। তাদের একজন হচ্ছেন মৌলানা মুফতি কেফায়েতুল্লাহ, উনি তখনকার প্রেসিডেন্ট, এবং মহাসচিব মৌলানা আহমেদ সাইদ। কারণ এই দুইজন তারা কংগ্রেসের চাপের কাছে সহজে নতি স্বীকার করতে মোটেও প্রস্তুত ছিলেন না। তারা হাফিজ মোহাম্মদ ইব্রাহিমকে কংগ্রেস নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিতে সক্ষম হন এবং হাফিজ মোহাম্মদ ইব্রাহিম দেওবন্দের কোটায় মন্ত্রিত্বের বিনিময়ে তিনি কংগ্রেসে যোগদান করতে সক্ষম হন। কংগ্রেস যখন একজন মুসলিম লীগারকে শপথ করানোর সুযোগ পেল তখন তাদের আসল রূপ প্রকাশ পেল এবং তারা কঠোর আচরণের প্রকাশ ঘটালো এবং এমন একটি শর্ত তারা আরোপ করলো যেটা যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষের পক্ষে, রাজনৈতিক মানুষের পক্ষে মেনে নেওয়া একেবারেই অসম্ভব। কংগ্রেস তখন মুসলিম লীগকে শর্ত দিল, যদি মুসলিম লীগ সব সদস্যকে সরকারের অন্তর্ভুক্ত হতে হয় তাহলে মুসলিম লীগের যে প্রাদেশিক যে কমিটি, যে রাজনৈতিক দল, তাকে বিলুপ্ত করতে হবে এবং তাকে কংগ্রেসের মধ্যে বিলীন করে দিতে হবে। এটা একটা অসম্ভব একটা দাবি এবং এর পরিণামও খুবই স্বাভাবিক। মুসলিম লীগ সেটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলো এবং এই পুরো ব্যাপারটাতেই মাওলানা আবুল কালাম আজাদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা উনি পালন করেছিলেন। কিন্তু বিস্ময়কর ভাবে ওনার ইন্ডিয়া উইন্স ফ্রিডমে উনি এই বিষয়টাকে উনি চেপে গিয়েছেন। কিন্তু আমরা ডক্টর আইস কোরেশি জমিয়ত, উনি উলামা ইন পাকিস্তান, এই বইতে আমরা দেখেছি উনি এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার উনি চেষ্টা করেছেন। আমরা দেওবন্দের বিষয়টা শেষ করে তারপরে আমরা অন্য একটা দিকে যাব। মাওলানা হোসেন আহমেদ মাদানি সহ আরো অল্প কিছু কংগ্রেসপন্থী মাওলানা যারা কংগ্রেসকেই তাদের ধ্যান জ্ঞান মেনে নিয়েছিলেন এবং তারা কংগ্রেসের নীতি বাস্তবায়ন করার জন্যই মূলত মুসলিম লীগের সাথে একটা দেন দরবারে গিয়েছিলেন। তো আমরা দেখব যে ডক্টর মোহাম্মদ ইকবাল যখন হোসেন আহমেদ মাদানি দিল্লির একটি মসজিদে আহ উনি যখন ভারতীয় জাতীয়তাবাদের প্রচারণা চালাচ্ছেন, হ্যালো, কথা ছিলেন আটকায় ডক্টর গেছে মোহাম্মদ ইকবাল একটি ভাই। ছোট্ট মহিউদ্দিন পংক্তি ভাই, তাকে মহিউদ্দিন ভাই, লিখেন। এক্সকিউজ মি ছোট, ভাই। হ্যাঁ, ভাই এখন আপনি এখন শোনা যাচ্ছে? আরেক, হ্যাঁ মাঝখানে শোনা যাচ্ছিল না।
আপনি আরেকটু এখন শোনা আগে যাচ্ছে? থেকে শুরু করেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনি আরেকটু কিছু পিছন থেকে শুরু করেন। এই যে মনে করেন ভাই 30 সেকেন্ডের মতো শোনা যায় না ঠিক মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝছি। আমি আবার বলছি, মাওলানা হোসেন আহমেদ মাদানী যখন ভারতীয় জাতীয়তাবাদের মতবাদকে গ্রহণ করছেন এবং পুরো উৎসাহর সাথেই উনি আহ, সেটাকে প্রচার করছেন, এবং আহ, উনি দিল্লির একটি মসজিদ, জাঙ্গালওয়ালি মসজিদ নামে পরিচিত এই বড় একটি মসজিদে উনি যখন এটার প্রচারণা চালাচ্ছেন মসজিদে বসে, হ্যাঁ, এবং উনি যখন জাতীয়তাবাদের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তখন ডক্টর মোহাম্মদ ইকবাল তাকে কঠোর ভাষায় তিরস্কার করেন, এবং একটি কবিতাও উনি সেখানে লেখেন যেটি অত্যন্ত আক্রমণাত্মক। সাধারণত ইকবাল সম্পর্কে আমার যতটুকু পড়াশোনা, তাতে ইকবালকে কখনো এতটা আক্রমণাত্মক হতে অন্তত আমি দেখিনি। ভাষা জ্ঞান তার যথেষ্টই ছিল, কিন্তু যেভাবে তিনি মাওলানাকে আক্রমণ করেছেন সেটা বেশ, আমার দিক থেকে তো অবশ্যই প্রশংসনীয় সেটা। হ্যাঁ, তো এইটা গেল ভারতীয় জাতীয়তাবাদী কংগ্রেসপন্থী মৌলানাদের কথা। কিন্তু এর বাইরেও একটা বিরাট দেওবন্দি মৌলানারা যারা রয়ে গিয়েছিলেন মুসলিম লীগের সাথে, আমরা দেখতে পাই যে যখন আমরা আগে দেখতে পেয়েছি যে হোসেন আহমেদ মাদানিদের থেকে ভারতীয় মুসলমানদেরকে রক্ষা করার জন্য মাওলানা শিব্বির হাসান উসমানী, উনি যখন মাওলানা কিফায়াতুল্লাহর সাথে জিন্নার একটি বৈঠক উনি আহ, সেখানে ব্যবস্থা করলেন, এবং মাওলানা কেফায়েতুল্লাহ একটি শর্ত দিলেন জিন্নাকে, যে যদি যদি সর্বাত্মক রাজনৈতিক এবং সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হয়, তাহলে তাহলেই কেবল, আমি একটু আর একটু বলি, একটু পিছন থেকে বলি, মাওলানা কেফায়েতুল্লাহর সাথে মাওলানা শিব্বির হাসান ওসমানী মোহাম্মদের জিন্নের সাথে একটি বৈঠকের ব্যবস্থা করলেন। দেন তখনকার যিনি জমিয়তের যিনি প্রেসিডেন্ট মাওলানা কিফায়েতুল্লাহ, উনি জিন্নের সাথে দেখা করলেন। জিন্না কেফায়েতুল্লাহ সাহেবকে বললেন যে আপনারা কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে যোগ দিন। তো আমি যেটা বলছিলাম আর কি, যখন মাওলানা কেফায়েতুল্লাহ সহকারে মাওলানা মহাসচিব মাওলানা আহমেদ সাইদ ওনারা যখন দেওবন্দ থেকে বের হয়ে গেলেন, দেওবন্দের বেশিরভাগ নেতৃস্থানীয় ওলামারাই পাকিস্তান আন্দোলনের সাথে নিজেদেরকে যুক্ত করেছিলেন। যারা বাকি রয়েছিলেন তারা তাদের সকল রকম ষড়যন্ত্র, ভ্রান্তিমূলক ব্যাখ্যা এবং অশ্লীল শব্দ পর্যন্ত পাকিস্তান আন্দোলনের সাথে যুক্ত দেওবন্দি মাওলানাদের বিরুদ্ধে তারা ব্যবহার করেছেন। তারা এমন সব শব্দ চয়ন করেছেন যার বিপরীতে যখন মাওলানা মওদুদির গঠনমূলক কিছু জবাব তারা পেলেন, সেগুলোর কোনো উত্তর দেওয়ার মতো তাদের আহ দক্ষতাও ছিল না, এবং মাওলানা মওদুদির অতি উচ্চ স্তরের পাণ্ডিত্য এবং তার যুক্তি সম্পন্ন বর্ণনা এবং ভদ্রচিত্ত যুক্তিবাদীদের কাছে অজ্ঞতাপ্রসূত এবং রাষ্ট্রবিজ্ঞান ও আইন সম্পর্কিত যুগোপযোগী ধারণা না থাকার কারণে জমিয়তপন্থীরা সেগুলোর উত্তর দিতে তারা ব্যর্থ হয়েছিলেন। প্রকৃতপক্ষে মুফতি কিফায়াতুল্লাহ ছিলেন একজন ফকিহ, এবং যুক্তিশাস্ত্র এবং পাণ্ডিত্যপূর্ণ বিতর্কের যে আহ, আহ, উদ্দেশ্য পাকিস্তান আন্দোলনকে ঘিরে উনি তৈরি করেছিলেন, তাতে উনি সফল হয়েছিলেন, এবং একটি ঘোর টোপে কংগ্রেসপন্থী মাওলানা কেফায়েতুল্লাহ বন্দী করে ফেলেছিলেন। এর ফলশ্রুতিতে কংগ্রেসপন্থী মাওলানারা একটা ভ্রান্তির বেড়াজালে জড়িয়ে গেলেন, এবং সেই ভ্রান্তির বেড়াজালকে কেন্দ্র করে তারা ঘুরতেই থাকলেন ক্রমাগত। সেখান থেকে তারা আর কখনোই বের হতে পারেননি। পাকিস্তানের জন্মলগ্নে যখন করাচি, ঢাকা
এবং সিলেট, এই তিনটি স্থানে যখন জাতীয় পতাকা উত্তোলন করা হয়, আমরা একটা অবিস্মরণীয় দৃশ্য সেখানে আমরা দেখব। জিন্নার জ্ঞাতসারেই পাকিস্তানের রাজধানী করাচিতে পাকিস্তানের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন মাওলানা শিব্বির হাসান ওসমানী, সিলেটে মাওলানা আব্দুর রশিদ টুকের বাজারি, এবং ঢাকাতে মাওলানা জাফর আহমেদ ওসমানী। অনেকেই বলে থাকেন যে শেষ পর্যন্ত জিন্নাহ দেওবন্দেরই তিনজন মাওলানাকে বেছে নিলেন। না, আমার কাছে সেটা মনে হয় না। ওনারা পাকিস্তান আন্দোলনে যোগ দেওয়ার মাধ্যমেই কার্যত তারা দেওবন্দের স্কুল অফ থট থেকে তারা বেরিয়ে গিয়েছিলেন। না, দেওবন্দের যারা ছিলেন তখনকার জমিয়ত উলামায়ে হিন্দের, তারা এই জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দকে স্বীকার করতেন না। জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ মাওলানারা যারা পাকিস্তানপন্থী, পাকিস্তান আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তারা নিজেদেরকে আর দেওবন্দের স্কুল অফ থটের অনুসারী হিসেবে নিজেদেরকে দাবি করতেন। ফলশ্রুতিতে এটা ভাবার কোনো কারণ নেই যে ঢাকা, করাচি এবং সিলেটে পাকিস্তানের প্রথম পতাকা উত্তোলনকারী তিনজন মাওলানার কেউই দেওবন্দের স্কুল অফ থটের অনুসারী ছিলেন। আমরা এখান থেকে এরপরে একটুখানি 47-এর কোয়ালিশন মন্ত্রিসভার দিকে যাব, যেটা মূলত দেশভাগকে একটা প্রলম্বিত সীমার দিকে টেনে নিয়ে যায়। সেটা খুবই ইন্টারেস্টিং হবে আমাদের দিকে সেটা দেখা, যে যখন 46-এর শেষ দিকে এবং 47-এর শুরুর দিকে যখন কংগ্রেসের সাথে মুসলিম লীগ কেন্দ্রে একটি অন্তর্বর্তী কোয়ালিশন সরকার গঠন করলো লর্ড ওয়াভেলের বদান্যতায়, সেখানে মুসলিম লীগ শেষ পর্যন্ত যোগ দিল। এবং একটু দেরিতে হলেও জিন্নাহ সেখানে যোগ দিলেন এই ভেবে যে কংগ্রেসকে যদি কেন্দ্রে একক কর্তৃত্বে একা ছেড়ে দেওয়া হয়, ফলে এটা সর্বভারতীয় মুসলমানদের ব্যাপক ক্ষতির কারণ হবে, এবং এভাবে সর্বময় কর্তৃত্ব কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়ার জন্য আমরা নিজেদের রাজনৈতিক পরিক্রমাকে এতদূর নিয়ে আসিনি। অন্তর্বর্তী সরকারে প্রাধান্য ছিল কংগ্রেস নেতৃবৃন্দের। স্বভাবতই জওহরলাল সেখানে প্রধানমন্ত্রী, সর্দার প্যাটেল ছিলেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী। সবচেয়ে অগুরুত্বপূর্ণ বিবেচনায় কংগ্রেস তখন অর্থ মন্ত্রকের দপ্তরটি লিয়াকত আলীকে দিল, এবং তারা নিজেদের মধ্যে একটা হাস্যরসে পরিণত করলো যে এরকম একটা অথর্ব মন্ত্রণালয় আমরা ওদেরকে দিলাম। কিন্তু কার্যত দেখা যাবে যে অর্থ তহবিল নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সকল কার্যকর পদক্ষেপকে জনাব লিয়াকত আলী উনি আটকে দিতে সক্ষম হয়েছিলেন। চৌধুরী রহমত আলী, না চৌধুরী রহমত আলী, না আমার নামটা ভুলে গেছি, একজন কর্মকর্তা ছিলেন যিনি মুসলমান, তিনি লিয়াকত আলীর ডান হাত বলে বিবেচিত। অবস্থা এই পর্যায়ে পৌঁছলো যে নেহেরু অভিযোগ করলেন যে উন্নয়নের স্বার্থে বিভক্ত কেন্দ্রীয় সরকার পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা এখানে দেখতে পাই জিন্নাহর দূরদর্শিতার একটি প্রমাণ। যদি মুসলিম লীগ কেন্দ্রে কংগ্রেসকে একক সরকার পরিচালনা করার জন্য ছেড়ে দিত, তাহলে সম্ভাব্য পরিণতি আরো খারাপ হতে পারত। নবগঠিত পাকিস্তানের জন্য অন্তর্বর্তী কোয়ালিশন সরকারে মুসলিম লীগের থাকাটা আরো ভালো এবং ব্যাপক বিশ্লেষণের দাবি রাখে, যেটা আমাদের ঐতিহাসিকবিদরা, গবেষকরা কেউই করেননি। জনাব লিয়াকত আলী বুঝে গিয়েছিলেন যে ভারত বিভাগ অনিবার্য এবং একটা আলটিমেট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেটা খুব কাছেই। উনি ওনার অর্থনৈতিক পরিকল্পনা দ্বারা সমস্ত রাজস্ব ব্যবস্থাপনাকে এমন ভাবে সাজালেন যাতে নবগঠিত পাকিস্তান পরবর্তীকালে একটা ভালো অর্থনৈতিক সামর্থ্যের দিকেই এগিয়ে গেল। এইটা বাংলাদেশ এবং কলকাতার জনপরিসরে তো নয়, কখনোই আমি এটা আলোচনা হতে দেখিনি যে লিয়াকত আলী সাহেবের কোয়ালিশন সরকারে অর্থমন্ত্রী থাকাকালীন তার যে পদক্ষেপগুলো নবীন রাষ্ট্র পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য, সেটা কি বিরাট ভূমিকা রেখেছিল, এটা আমরা কখনোই আমাদের ইতিহাসবিদ এবং গবেষকদের পর্যায়ে আলোচনা করতে দেখিনি, যেটা আসলে খুবই দুঃখজনক। একাডেমিয়ার
সীমাবদ্ধতা আছে। আমি একটু প্রসঙ্গের বাইরে যাই। একাডেমিয়ার কিছু লিমিটেশনস আছে। একাডেমিয়ার লিমিটেশনস গুলো যখন এইরকম বড় বড় ফাঁক তৈরি করে, তখন ইতিহাসের সূত্রগুলো ছিঁড়ে যায়, টর্ন হয়ে যায়, অনেক কিছু মেলানো যায় না। হ্যাঁ, অনেক কিছুই মেলানো যায় না। একাডেমিশিয়ার একাডেমিকরা একাডেমিক রেফারেন্স, সাইটেশন, উদ্ধৃতি, বুকস এর বাইরে আসলে কোনো কিছুকেই টানতে চান না, যেতে চান না। তারা মনে করেন এটা আসলে ঠিক নয়, এটা তো নেই কোথাও, এটা কোথাও নেই। হ্যাঁ, না থাকাটাই তাদের জন্য কারণ হয়, কোনো ফলাফল হিসেবে নিয়ে আসে না। থাকাটাকেই তারা একটা ফলাফল হিসেবে বিবেচনা করেন, কারণ হিসেবে নয়। তো আমি এখানে আর একটু যোগ করব যে কংগ্রেস দলের কাছে যে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ, সেটাতে যে মুসলিম লীগ এবং জিন্না যেভাবে একটা অংশীদার হয়ে গেলেন, এটা জওহরলাল এবং কংগ্রেসের কাছে ছিল একটা বিষাদময় একটা পরিস্থিতি। আমি একটু সরাসরি উদ্ধৃতি দিচ্ছি আয়েশা জালালের কাছ থেকে। আসলে জিন্না চেয়েছিলেন কিন্তু এটা শিথিল ফেডারেশন। হ্যাঁ, আপনারা যদি একটু লাহোর প্রস্তাবকেও দেখেন, যে ওখানে উনি প্রস্তাবিত একটা কেন্দ্রের কাছ থেকে মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশ এবং অ্যাডজেকেন্ট জেলাগুলোর জন্য উনি একটা শিথিল একটা কনফেডারেশন চেয়েছিলেন, যেখান থেকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রদেশগুলো একটা ব্যাপক মাত্রায় স্বায়ত্ত শাসনের সুযোগ পাবে। জিন্নার এই দূরদৃষ্টি, এই লাহোর প্রস্তাব আমরা পরবর্তীকালে ক্যাবিনেট মিশনের প্রস্তাবিত ধারণার সাথে ব্যাপক মিল পাই। ব্যাপারটা এমন নয় যে জিন্নার ধারণা থেকেই প্রভাবিত হয়ে ক্যাবিনেট মিশনের প্রস্তাবনা নিয়ে এসেছিলেন, ব্যাপারটা মোটেও এমন নয়। এটা ভেবে আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই যে জিন্না দ্বারা ক্যাবিনেট মিশনস ওনারা প্রভাবিত হয়েছিলেন। এটা ভেবে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। আসল ব্যাপারটা হচ্ছে ক্যাবিনেট মিশনের কাছে একটা ফেডারেল ইউনিয়ন করার জন্য এর চেয়ে ভালো কোনো অপশন ছিলই না। জিন্না ছিলেন সর্বোচ্চ মানের একটা আইনবিদ, এটা আমাদের মনে রাখতে হবে, এটা যেন আমরা ভুলে না যাই। জিন্না ধারণা করেছিলেন যে কংগ্রেস দেশ বিভাগ এড়াতে এতটাই উদ্বিগ্ন যে তারা ভারতীয় ইউনিয়নের মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোকে রাখার জন্য প্রয়োজনীয় যে কোনো ছাড় দিতে হয়তো তারা প্রস্তুত। ক্যাবিনেট মিশন প্ল্যানে শিথিল ফেডারেশনের কাঠামো এবং সীমিত কেন্দ্রীয় ক্ষমতার কথাই বলা হয়েছে, যেটা আমরা জিন্নার লাহোর প্রস্তাবের মধ্যে পাই। জিন্নার আগ্রহ দেখে বোঝা যায় সম্ভবত একটি শিথিল কনফেডারেশনই চেয়েছিলেন। সেক্ষেত্রে আমরা বলতেই পারি লাহোর প্রস্তাব ছিল মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের জন্য, আত্ম অধিকার আদায়ের জন্য, সংখ্যা লঘু মুসলিম সম্প্রদায়ের জন্য আত্মরক্ষার একটা ঢাল স্বরূপ এবং দর কষাকষির জন্য একটি প্রস্তাবনা মাত্র। লাহোর প্রস্তাব কখনোই পাকিস্তান প্রস্তাব নয়। তবে হ্যাঁ, লাহোর প্রস্তাব অবশ্যই পাকিস্তান প্রস্তাবকে এগিয়ে নিয়েছে, একটা সূচনা বলা যেতে পারে, একটা শুরুয়াত বলা যেতে পারে। হ্যাঁ, এখানে বিশেষভাবে আমি একটা কথা আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে কংগ্রেস দাবি করে তারা অসাম্প্রদায়িক দল এবং তারা ভারতের সকল ধর্ম বর্ণের মানুষের প্রতিনিধিত্ব করে। 46 সালের ইলেকশন কিন্তু আমাদের একটা ভিন্ন বার্তা দেয়, এবং সম্ভবত কংগ্রেস নেতৃবৃন্দও 46 সালের এই নির্বাচনকে তারা খুব ভালোভাবেই নিয়েছিলেন, এবং তারা বুঝতে পেরেছিলেন যে মুসলিম ভোটের মাত্র 2.3% তারা পেয়েছিলেন। আই রিপিট, মুসলিম ভোটের মাত্র 2.3% কংগ্রেস পেয়েছিল। এতে বোঝা যায় যে ভারতীয় উপমহাদেশের, তৎকালীন ভারতের মুসলমানরা ব্যাপক মাত্রায় মুসলিম লীগের প্রতি তারা আস্থা রেখেছে,
এবং তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য হোক, পাকিস্তান আন্দোলনের জন্য হোক, তারা মুসলিম লীগের পতাকা তলেই তারা সমবেত হয়েছে, কংগ্রেসের পতাকা তলে নয়। চমকপ্রদ ব্যাপার হচ্ছে, যখন জিন্না কেন্দ্রে একটি কোয়ালিশন সরকারে মুসলমান মন্ত্রিসভার 5 জনের নাম করেন, তখন তার মধ্যে একটি নাম শ্রী যোগেন্দ্রনাথ মন্ডল, আমাদের বরিশালের মানুষ উনি। তো এর মাধ্যমে যিনি একটা বার্তা দিতে চেয়েছেন যে তোমরা কংগ্রেসীরা যারা তফসিলিদের অচ্ছুত মনে করো, অসাম্প্রদায়িক রাজনীতি করো, অথচ আমরা মুসলিম লীগ স্পষ্টতই বলি আমরা সাম্প্রদায়িক দল, আমরা অসাম্প্রদায়িক দল না। জিন্না কখনো এটা বলেন। মুসলিম লীগ একটা অসাম্প্রদায়িক দল, এটা জিন্না কখনোই বলেননি। তিনি বহুবার দাবি করেছেন আমরা মুসলমানদের প্রতিনিধি এবং একমাত্র প্রতিনিধি। কংগ্রেসকে তিনি সেটা স্বীকার করতে চাপ প্রয়োগ করেছেন এবং তিনি বহুবার এটাও বলেছেন যে মুসলমানদের একচ্ছত্র প্রতিনিধির হিসাবে মুসলিম লীগকে এবং তাদের পক্ষে, মুসলিম লীগের পক্ষে কথা বলার জন্য একমাত্র ভ্যালিড প্রতিনিধি হিসেবে ওনাকে যেন বিবেচনা করা হয়। কংগ্রেস যেটাতে বারবার বাগড়া দিয়েছে, কিন্তু নির্বাচনী ফলাফল কংগ্রেসকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আসলে বাস্তবতা ভিন্ন। আমাদের বাংলাদেশের অনেক বন্ধুরা শ্রী যোগেন্দ্রনাথ মন্ডলকে নিয়ে অনেক লম্ফঝম্প করেন। ব্যাপারটা এমন যে জিন্না খারাপ, হ্যাঁ জিন্না হচ্ছে অনেক খারাপ, কিন্তু যোগেন ভালো, হ্যাঁ এমন একটা কল্পনায় তারা বসবাস করেন। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে, মানে যারা শুনছেন বা বাংলাদেশে যারা এই দাবিটা করেন, এটা একটা হাস্যকর দাবি। তৎকালীন ভারতীয় উপমহাদেশে কেন্দ্রে আইনমন্ত্রী হওয়ার মতো এমন কোন উপযুক্ততা শ্রী যোগেন্দ্রনাথ মন্ডলের ছিল না। শুধুমাত্র জিন্নার একটা রাজনৈতিক কৌশলের কারণেই যোগেন্দ্রনাথ মন্ডলের কেন্দ্রীয় মন্ত্রিসভায় আইনমন্ত্রীর পদ পাওয়া। নচেত এই যোগেন্দ্রনাথ মন্ডলকে আমরা এখন চিনতামও না, জানতামও না, তাকে নিয়ে হয়তো আমরা কারিগরি বইও লিখতাম না। হ্যাঁ, তো এই যে ফিনোমেনা যোগেন্দ্রনাথ মন্ডলকে নিয়ে, সেই ফিনোমেনাটা আমরা দেশে জিন্নাকে দেখি না। ব্যাপারটা এমন যে জিন্না খারাপ, হ্যাঁ যোগেন ভালো। হ্যাঁ, এটা খুবই একটা হাস্যকর রূপ লাভ করে আর কি, যখন আমরা এগুলো দেখি। 46 সালের এই যে নির্বাচন পরবর্তী কোয়ালিশন মন্ত্রিসভা, সেখানে বিবাদ, কেন্দ্রে হ্যাঁ মুসলিম লীগ এবং কংগ্রেসের দ্বৈরথ, এগুলো দেশভাগকে প্রলম্বিত করেছিল। এইটা একটা বড় একটা কারণ। 46 সালের দাঙ্গা নিয়ে দুটি কথা আসলে না বললেই নয়। সেটা হচ্ছে, যদিও তখনকার সময়কার সোহরাওয়ার্দী সরকার এবং অবশ্যই মুসলিম লীগ সেখানে ক্ষমতাসীন, তখন বাংলায় তারা ডিরেক্ট অ্যাকশন ডের ডাক দিয়েছিল এবং যেই দিন ডিরেক্ট অ্যাকশন ডের ডাক দেওয়া হয়েছিল, সেই দিনটার কথা আমি একটু উল্লেখ করতে চাই। সম্ভবত 16ই আগস্ট, সেদিন জনাব সোহরাওয়ার্দী সাহেব সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। আমাদের যারা পশ্চিম বাংলার বন্ধুরা আছেন এবং যারা হিন্দু বন্ধুরা আছেন, তারা অভিযোগ করে থাকেন যে এই দাঙ্গা বাঁধানোর সুবিধার জন্যই সোহরাওয়ার্দী সাহেব হয়তো বা এই ছুটিটা দিয়ে থাকবেন। আদতে মোটেও এমন নয়, বরঞ্চ ছুটি থাকার কারণে লোক সমাগম কম হবে এবং সম্ভাবনাময় সংঘাত যেটা ধেয়ে আসছে, যেটা অনিবার্য, সেটা ক্যাজুয়ালিটি যত সম্ভব এড়ানো যায় তার জন্যই জনাব সোহরাওয়ার্দী এই ব্যবস্থা নিয়েছিলেন। যেটাকে এখন দাবি করা হচ্ছে যে গ্রেট ক্যালকাটা কিলিং এই ছুটির কারণে আরো বেশি হয়েছে। এটা আসলে একটা বাড়াবাড়ি কথা এবং এর সম্পূর্ণ অসত্য কথা ছাড়া কিছুই নয়। কারণ পরবর্তীকালে দাঙ্গা পরবর্তীকালে দেশভাগের পরেও আমরা সোহরাওয়ার্দীকে দেখেছি
দাঙ্গা বিরোধী ব্যাপক ভূমিকা নিতে এবং ব্যাপক হামলা মৃত্যু ঝুঁকি সত্ত্বেও উনি পুরো কলকাতা দাপিয়ে বেরিয়েছেন। আমরা দেখেছি উনি নোয়াখালীতে গান্ধীকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, হ্যাঁ, ইত্যাদি। তো সোহরাওয়ার্দীকে যেভাবে ভিলেন বানানো হয়েছে, আমার মনে হয় না যে অবিভক্ত ভারতে অন্য কোনো মুসলিম নেতৃত্বকে এভাবে ভিলেন বানানো হয়েছে। অথচ সোহরাওয়ার্দী সাহেব একজন আপাদমস্তক সেকুলার মানুষ, এবং আমরা যাকে বলি প্র্যাকটিসিং মুসলিম, উনি মোটেও সেটা নন। হ্যাঁ, উনি ঠিক মতো নামাজও পড়তেন না, উনি প্রচুর মদ খেতেন, উনি শুকরও খেতেন। হ্যাঁ, এরকম জনশ্রুতি আছে। আমি একটা নমুনা দিতে চাই, সেটা হচ্ছে 46 সালের নির্বাচনের প্রাক্কালে ওনার দীর্ঘদিনের রাজনৈতিক একান্ত সচিব জনাব সোহরাওয়ার্দী সাহেবের, মাহমুদ নুরুল হুদার একটা বইও পাওয়া যায় বাংলা একাডেমিতে, খুব কম দাম, আপনারা পড়ে দেখতে পারেন, আমার জীবন স্মৃতি নাম, খুবই কম দাম, মাত্র 60 টাকায় পাবেন। সেটা হচ্ছে মাহমুদ নুরুল হুদার লেখা। আরো একটা বই পাবেন বাংলা একাডেমিতে, সেটার দাম 30 টাকা, শরচির সরকার লিখেছেন মাহমুদ নুরুল হুদাকে নিয়ে। এই দুটো বই মাত্র 90 টাকা আপনারা বাংলা একাডেমিতে গেলেই পাবেন। প্রসঙ্গত বলে রাখলাম, 46 নির্বাচনের প্রাক্কালে যে কথাটা বলছিলাম, মুসলিম লীগ, সোহরাওয়ার্দী সাহেব মাহমুদ নুরুল হুদার মাধ্যমে ওই সময়ে 2 লাখ টাকা বামপন্থী একটি রাজনৈতিক দলকে পৌঁছে দিয়েছেন তাদের নির্বাচনী ফান্ড শক্তিশালী করার জন্য। লক্ষ্য করুন, 2 লাখ টাকা সেই সময় একটা বিশাল অঙ্ক, যেটা মুসলিম লীগের নির্বাচনী তহবিল থেকে যাচ্ছে একটা বামপন্থী রাজনৈতিক দলের নির্বাচনী তহবিলে। উদ্দেশ্য কিন্তু খুবই পরিষ্কার, কিন্তু ব্যাপারটা তো খুবই গোপনীয়। এটা তো ওই সময় জানাজানি হলে তো একটা লঙ্কা কাণ্ড বেঁধে যেত, এবং সেটা একটা সর্বভারতীয় প্রভাব ছিল, সেটা ভয়ঙ্কর। তো মাহমুদ নুরুল হুদার বয়ানে আমরা এই ব্যাপারটা জানতে পারি। এই এই যে গোপনে একটা রাজনৈতিক দলকে নির্বাচনী ফান্ডে সহায়তা করা, এই বিষয়টা জনাব সোহরাওয়ার্দীর বামপন্থার দিকে তার যে ঝোঁক, তার যে উদার রাজনৈতিক যে একটা ঝোঁক, এটার প্রতি একটা ইঙ্গিত প্রদান করে। এই ইঙ্গিতের পক্ষে আমি আরেকটা নমুনা দিতে চাই। 47-এর দেশভাগের পরে যখন পূর্ব পাকিস্তান পার্লামেন্টারি কমিটি হবে, সেখানে ভোটাভুটি হবে মুসলিম লীগের কাউন্সিলরদের, আপনারা অনেকেই জানেন ভারতেশ্বরী হোমস এবং কুমুদিনী ট্রাস্টের প্রতিষ্ঠাতা জনাব রণদা প্রসাদ সাহা, উনি রাতের বেলা তার গাড়ি হাঁকিয়ে ছুটে গেলেন মাহমুদ নুরুল হুদার বাসায়, তাকে জাগিয়ে তুললেন এবং বললেন যে আমার গাড়ির ব্যাগ ডালায় অনেক টাকা আছে, আমি অনেক টাকা নিয়ে এসেছি, সোহরাওয়ার্দী সাহেব আপনি মাহমুদ নুরুল হুদার কাছে গেলেন, সরি, মাহমুদ নুরুল হুদাকে জাগিয়ে তুললেন, বলেন যে আপনি চলেন, আজকে রাতের মধ্যে আমরা খবর পেয়েছি নাজিমউদ্দিন গ্রুপ টাকা দিয়ে কাউন্সিলরদের কিনছে, আমার গাড়িতে আমি প্রচুর টাকা নিয়ে এসেছি, আপনি সোহরাওয়ার্দী সাহেবের কাছে আমাকে নিয়ে চলুন, আমরা ওনাকে বুঝাবো, যদি আমরা টাকা দিয়ে কাউন্সিলরদের না কিনতে পারি, তাহলে পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান মুসলিম লীগের কর্তৃত্ব চলে যাবে নাজিমউদ্দিনের হাতে, যেটা আমার কাছে সহনীয় নয়। টাকা দিয়ে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগের কাউন্সিলরদের ক্রয় করার প্রস্তাব নিয়ে যাচ্ছেন রণদা প্রসাদ সাহা মাহমুদ নুরুল হুদার কাছে, যিনি কিনা সোহরাওয়ার্দীর দীর্ঘদিনের রাজনৈতিক সচিব। অনেক অনেক চেষ্টার পরে শেষ পর্যন্ত মাহমুদ নুরুল হুদা সোহরাওয়ার্দীকে জাগিয়ে তুললেন এবং সোহরাওয়ার্দীর কাছ থেকে এক ভালো ধমক খেয়ে উনি সেখান থেকে হতাশ হয়ে ফিরে এলেন, এবং মাহমুদ নুরুল হুদা তখন হতাশ মনে জানালেন যে এটা সম্ভব না। মাহমুদ নুরুল হুদা আমাদের জানাচ্ছেন যে সোহরাওয়ার্দী বলছেন যে আমি সারা জীবন অসাম্প্রদায়িক রাজনীতি করেছি, সৎ রাজনীতি করেছি, কোনোভাবেই নাজিমউদ্দিনের কর্তৃত্ব থেকে নিজেদেরকে পরিত্রাণ নেওয়ার জন্য আমি টাকার রাজনীতি আমি করতে পারিনি, এটা আমাকে দ্বারা হবে না। এই যদি হয় সোহরাওয়ার্দী সাহেবের চরিত্র, তাহলে তাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করাটা আসলে খুব শক্ত হয়ে যায়
সর্বশেষ আরেকটা নমুনা দেই, সোহরাওয়ার্দী সাহেবের দীর্ঘদিনের ভূত্য, যিনি ছিলেন একজন হিন্দু, এবং তিনি তার সব কাজ করতেন, অর্থ, টাকা, গ্রিনলেস ব্যাংকের চেক বই সবকিছুই এই হিন্দু ভূত্য দেখে রাখতেন। অনেক মুসলিম সহকর্মী সোহরাওয়ার্দীর এই হিন্দু ভূত্ব সম্পর্কে সোহরাওয়ার্দীকে সাবধান করেছিলেন। সোহরাওয়ার্দী সাহেব এগুলো কানে নেননি এবং উনি সপার জবাব দিয়েছিলেন, যদি আমি এইটা দৃষ্টান্ত স্থাপন করি তাহলে আমাকে সাম্প্রদায়িক হিসাবে আখ্যা দেওয়াটা খুব সহজ হবে, যেটা কংগ্রেস খুব ভালো করে লুফে নিবে, আমি এটা করতে পারবো না। তো আমরা 47-এর যে কোয়ালিশন মন্ত্রিসভা, তার প্রেক্ষিতে কয়েকটি কথা বললাম এবং প্রসঙ্গত দাঙ্গার কথাটাও আমরা বললাম। আমরা এখন একটু সেখান থেকে একটু অন্যদিকে আমরা যাব, সেটা হচ্ছে যে কলকাতাতে তখনকার সময়ে রাজনৈতিক যে নির্বাচন হলো, সেই নির্বাচনের যে একটা ফলাফল, সেটাতে আমরা একটু চোখ বুলিয়ে নেব। আমরা একটু দেখতে চাইতেছি এই ব্যাপারটাকে, যে আসলে কি ঘটেছিল ইলেকশনের যে ফলাফল, সেটাতে কি ঘটেছিল। আমরা বাংলায় কংগ্রেসের নির্বাচনী ফলাফলটাকে একটু তুলে দেখব। 1935 সালের 36 সালের যে ইলেকশন, কংগ্রেস সেখানে তাদের মোট আসনের 48টি আসনের মধ্যে 39টি লাভ করে উচ্চ বর্ণের হিন্দুদের মধ্যে থেকে। খেয়াল করুন, 48টি আসনের মধ্যে 39টি আসন হচ্ছে হিন্দুদের মধ্যে থেকে, যেখানে তফসিলি সম্প্রদায় সেখানে তাদের 30টি আসনের মধ্যে লাভ করে মাত্র 7টি। অথচ 46 সালের ইলেকশনে দুটি দলই ব্যাপক ভালো করে, তফসিলি সম্প্রদায় ভালো করে এবং কংগ্রেসও ভালো করে। কংগ্রেস 48টি আসনের মধ্যে 46 সালে 47টি বাগিয়ে নেয়, যেমনটি আমি আগেই বলেছিলাম যে একটি মাত্র আসন যেটা পেয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাও জয়লাভ করেছিলেন। উচ্চ বর্ণের হিন্দুরা জিতেছেন 48-এর মধ্যে 47টি আসনে। তফসিলি সম্প্রদায়ের জন্য নির্ধারিত 24টি আসনের মধ্যে 30টি আসনের মধ্যে 24টিতেই জিতেছেন তারা, দুটো দলই ভালো করেছেন। হিন্দুদের এই ঐক্যবদ্ধ যে প্রচার প্রচারণা, তার ফলাফল আমরা 46-এর এই নির্বাচনে স্পষ্টভাবে আমরা দেখতে পাই। হ্যাঁ, অথচ এর পূর্ববর্তী ইলেকশনে থেকে এই যে ব্যবধান, এটা বাংলা ভাগের পক্ষে। হিন্দু জাতীয়তাবাদ এবং বাংলা ভাগ করার তাদের যে অভিপ্রায়, সেটাকে স্পষ্ট করে দেয়। কংগ্রেস 46 সালে মাত্র একটা বর্ণ হিন্দু আসন তারা হেরেছিল, যেটা ছিল দার্জিলিং এর, যিনি অনেক পুরনো একজন নেতা, যিনি বহু আগে থেকেই সেখানে জিতে এসেছিলেন, তার নাম ডিএস গুরঙ্গ। উনি ওই আসনে আগে থেকেই উনি জিতে আসছিলেন। এই হলো 46 ইলেকশনের ফলাফল কংগ্রেসের। এখন আমরা এখানে এই ফলাফলের প্রেক্ষিতে সোহরাওয়ার্দী একটা বিবৃতি দিলেন, যেটা খুব স্পষ্ট, যাতে বর্ণ হিন্দুরা আরো ভয় পেয়ে যেতে থাকবে। উনি বললেন যে লীগকে কৌশলে পাশ কাটিয়ে কংগ্রেসকে ক্ষমতায় বসানোর সম্ভাব্য পরিণতি হবে বাংলার পূর্ণ স্বাধীনতার ঘোষণা এবং সমান্তরাল একটা সরকার প্রতিষ্ঠা। আমি আবারও বলছি, কেন্দ্রে লীগকে কৌশলে পাশ কাটিয়ে কংগ্রেসকে ক্ষমতায় বসানোর সম্ভাব্য পরিণতি হবে বাংলার পূর্ণ স্বাধীনতার ঘোষণা এবং সমান্তরাল একটা সরকার প্রতিষ্ঠা। এই কথা সোহরাওয়ার্দী বলছেন 46-এর ইলেকশনের পরে, তখন পর্যন্ত মুসলিম লীগ কেন্দ্রে কোয়ালিশন মন্ত্রিসভায় যোগ দেয়নি। সোহরাওয়ার্দী সাহেবের এই বিবৃতিকে আমরা পরবর্তীকালে তার অখণ্ড বাংলার সংগ্রামের সাথে আমরা যুক্ত করতে পারি। খেয়াল করুন, 46-এ কেন্দ্রে মুসলিম লীগ যোগ দেওয়ার আগে যে অনিশ্চয়তায় মুসলিম লীগ ছিল, কংগ্রেসের একার হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার একটা ভয় ছিল, সোহরাওয়ার্দী সেখানে বাংলায় বসে উনি হুমকি দিচ্ছেন, যদি
কেন্দ্রে মুসলিম লীগকে ক্ষমতার ভাগাভাগি না করা হয়, তাহলে আমরা এখানে রাজস্ব বন্ধ করে দেব, আমরা একটা নিয়ন্ত্রণাধীন সরকার প্রতিষ্ঠা করব এবং কেন্দ্রের সাথে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করব, এই ঘোষণা সোহরাওয়ার্দী দিচ্ছেন 46 সালে। পরবর্তীকালে যখন অখণ্ড বাংলার উনি যখন সওয়াল করছেন 1947 সালের সেই দেশভাগের আগে আগে যখন উনি সেই প্রচেষ্টা চালাচ্ছেন, তখন আমরা দেখতে পাই শরৎ বসু এবং কিরণ শঙ্কর রায়ের সাথে উনি যে পরিকল্পনা করছেন, সেখানে তার এই দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবেই প্রকাশ পায়। উনি আমাদের জানান দিচ্ছেন যে আমরা একটু এই বিষয়টাতে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে পাকিস্তান সম্পর্কিত ধারণায় যে সকল উৎসাহিত মুসলিম লীগের কর্মী এবং নেতারা ছিল, তারা আবার এখানে একটু বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে। যখন অখণ্ড বাংলার শরৎ বসু, কিরণ শঙ্কর রাও, আমাদের আবুল হাসিম এবং সোহরাওয়ার্দী সাহেব যখন একটা প্রাণান্ত চেষ্টা চালাচ্ছেন, সেখানে আমরা দেখতে পাই গান্ধী সম্মতি দিয়েছেন, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত প্যাটেল নেহরুর চাপের মুখে গান্ধী সেই তার সেই সম্মতি আবার প্রত্যাহার করে নিচ্ছেন। জিন্না সেখানে সম্মতি দিচ্ছেন, কিন্তু জিন্না এটাও মনে করিয়ে দিচ্ছেন যে কলকাতা ছাড়া তো বাংলার আসলে কোনো মূল্য নেই, যদি কলকাতা সহ আসলে বাংলা এক থাকে তাহলে আমার সেখানে কোনো আপত্তি নেই, আপনারা সেটা করতে পারেন। কিন্তু আমরা দেখতে পাই দিল্লির মুসলিম লীগের একটি সম্মেলনে যখন সমাজতন্ত্রী পাকিস্তান বা সমাজতন্ত্রী বাংলার নামে অখণ্ড বাংলার যখন স্লোগান যখন হচ্ছে, সেখানে বক্তৃতা দেওয়ার জন্য ডায়াসে দাঁড়িয়েছেন আবুল হাসিম, তখন সামগ্রিক পাকিস্তান, হ্যাঁ, সম্পূর্ণ পাকিস্তান ধারণার সাথে উৎসাহিত মুসলিম লীগের কর্মীরা তখন সেখানে আবুল হাসিমকে থামিয়ে দিচ্ছেন চিৎকার করে, এবং মুসলিম লীগের যে ন্যাশনাল গার্ডের সদস্যরা, তারা একই সাথে নিজের দলের লোকদেরকে, যারা অখণ্ড বাংলার পক্ষে সংগ্রাম করছেন, এবং কংগ্রেসকেও তারা হুমকি দিচ্ছেন যে বাংলা ভাগের পথ থেকে ফিরে এলে এবং পাকিস্তান সৃষ্টির বিরুদ্ধে যদি বাধা সৃষ্টি করা হয়, তাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য গুলি ভরা পিস্তল আমরা প্রস্তুত রেখেছি। তার মানে অখণ্ড বাংলার বিরুদ্ধে মুসলিম লীগের তরুণ কর্মী সমাজ খুব ভালোভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছে। এটা ভাবার মোটেও কারণ নেই যে মুসলিম লীগের বড় অংশ বা মুসলমানের একটা বড় অংশ তারাও অখণ্ড বাংলার পক্ষে সংগ্রাম করেছেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। দুই একজন আইকন তারা চেষ্টা করেছিলেন, সোহরাওয়ার্দী তো আগেই 46 কেন্দ্র থেকে আলাদা হওয়ার চেষ্টা করেছিলেন, হুমকি দিয়েছিলেন, এমনটা ভাবার কোনো কারণই নেই যে মুসলিম লীগের বৃহত্তর অংশ বা সামান্যতম অংশ সার্বিক পাকিস্তানকে থেকে কেটে একটা সমাজতন্ত্রী বাংলা ধারণায় উদ্বুদ্ধ হয়ে, যেমনটা আবুল হাসিম, কিরণ শঙ্কর রাওরা বলেছিলেন, সেটাতে তারা অংশ নিয়েছিলেন, এমনটা ভাবার কোনো কারণই আসলে নেই। আমরা আসলে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে প্যাটেলের প্রতিক্রিয়া। প্যাটেল বাংলার হিন্দুদের সতর্ক করে দিয়েছিলেন যে সোহরাওয়ার্দীর বিলাপে বিভ্রান্ত হবেন না। বাংলার হিন্দু বা মুসলমানদের জন্য ভবিষ্যতের জন্য সে বিলাপ করছে না, হ্যাঁ, সে আসলে তার সহকর্মীদের ভাগ্য ফেরাতে এবং আরো চুরি না করতে পারে হতাশার কারণে এমনটা সে বলছে। তোমরা ভুলে যেও না, এই সোহরাওয়ার্দী সরকার তোমাদেরকে হত্যা করেছে, মহিলাদের ধর্ষণ করেছে, জোরপূর্বক ধর্মান্তরিত করেছে, কপালে সিঁদুর পা দিয়ে মুছে দিয়েছে, এবং তোমাদের জুতো দিয়েই তাদের শাখা ভেঙে ফেলেছে এবং সমগ্র হিন্দু সম্প্রদায়কে অপমানিত করেছে। এই হচ্ছে সর্দার প্যাটেলের মন্তব্য অখণ্ড বাংলার প্রেক্ষিতে বাংলার হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে এবং তাদেরকে তাতিয়ে দেওয়ার জন্য। অখণ্ড বাংলা এটা একটা নিছক স্বপ্ন মাত্র, যেটা কিছু কিছু
কিছু কিছু ইতিহাসবিদ, গবেষক এরা করে থাকেন।